নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে টিসি রয়েস ইংলিশ টিউটোরিয়াল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আরেকটি নবম শ্রেণীর নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এক্সপ্রেসিং এ সলিউশন টু আ প্রবলেম, এই পঞ্চম এক্সপেরিয়েন্স থেকে আমরা আজকে 5.2.1 অ্যাক্টিভিটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমরা জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। Let's find out our problems and solve them. To do that, first from groups of 6. In groups, discuss and write on a piece of paper 2-3 of your problems that need to be solved immediately. Then drop it in the selected box. Later pick one piece of paper from the box and discuss the possible solutions to the problems in groups and suggest some solutions. Finally, share the solutions with the class. এর বাংলা মিনিংটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে। চলো আমাদের সমস্যাগুলো খুব সহজে বের করি এবং সমাধান করি। এটি করার জন্য 4-6 জনে একটি করে দল গঠন করো। প্রতিটি দল এক টুকরো কাগজের উপরে 2-3টি করে এমন কিছু সমস্যা লেখো যেগুলো জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন। সব দল নির্ধারিত বক্সে তা ফেলো। একটি করে কাগজের টুকরো তুলো এবং দলের সম্ভাব্য সমাধানগুলো আলোচনা করো। সমাধানের জন্য কিছু পরামর্শ দাও। সবশেষে সমাধানগুলো শ্রেণীতে শেয়ার করো। তার মানে হচ্ছে গ্রুপটা গঠন করে 4 বা 6 জনে গ্রুপ গঠন করে সবাই প্রতি দলে এক টুকরো করে 2-3টা সমস্যা ফাইন্ড আউট করে ওই কাগজের টুকরোতে লিখে, অর্থাৎ সেই কাগজের পাতায় লিখে এভাবে আমরা বক্স করব। এই বক্সের মধ্যে আমরা এই সমস্যাগুলো বক্সের মধ্যে ফেলব। তারপরে আমরা এই বক্স থেকে আবার তুলব, অর্থাৎ পিক করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা শব্দ দেওয়া আছে, এই যেটা পিক করতে হবে, পিক অ্যান্ড প্রবলেম। অর্থাৎ এখানে গ্রুপ থেকে সমস্যাগুলো একটা কাগজে লিখে প্রত্যেকটা মেম্বার কাগজে লিখে তারা এই বক্সের মধ্যে ড্রপ করবে। ড্রপ করার পরে আবার এই সমস্যাটা আমরা তুলে নেব, অর্থাৎ সেটা আমরা লটারির মাধ্যমে করতে পারি। যেহেতু এখানে লটারির কথা উল্লেখ নেই, অর্থাৎ বক্স থেকে আমরা তুলব, যে কেউ একজন তুলব, তুলে সেই যে সমস্যাটা উঠবে আমরা সেটা নিয়ে আসলে এর সমাধান সম্পর্কে প্রয়োজনীয় সাজেশন দেব। তো আমি আসলে এটা বোঝানোর জন্য 3টি সমস্যা আইডেন্টিফাই করেছি। এই সমস্যাগুলো হচ্ছে এটা। আমি এই সমস্যার মধ্যে এখানে 3টি সমস্যা রয়েছে। প্রথমটা হচ্ছে সিভিয়ার ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, দ্বিতীয়টা হচ্ছে আনকন্ট্রোলড প্রাইস হাইক, তৃতীয়টা হচ্ছে রাইজ অফ রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ। 3টি বাংলাদেশে খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ওকে, অর্থাৎ ঢাকা শহরে মারাত্মক ট্রাফিক জ্যাম, তারপরে অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং বাংলাদেশের সড়ক দুর্ঘটনার বৃদ্ধি। এখানে শুরুতে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে রাইজ বানানটা ভুল আছে। এই যে রাইজ বানানটা, অর্থাৎ এটা হবে RISE, টাইপিং মিস্টেক হয়েছে। তো এটা হচ্ছে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই 3টি আসলে মারাত্মক সমস্যা, ঠিক আছে। এখন এভাবে আমরা অসংখ্য সমস্যা, যেগুলো সমস্যা খুবই প্র্যাকটিক্যাল সমস্যা, যেটা আমাদের চোখের সামনে ঘটছে, এরকম প্রত্যেকটা গ্রুপ থেকে প্রত্যেকটা মেম্বারই আসলে সমস্যাগুলো ফাইন্ড আউট করে একটা বক্সের মধ্যে এভাবে ড্রপ করতে পারি। ড্রপ আউট করার পরে, অর্থাৎ ড্রপ করার পরে আমরা সেখান থেকে পিক করব। তারপরে সেই সমস্যাগুলো সমাধান কিভাবে করা যায় প্রত্যেকে আমরা এভাবে লিখে একটা কাগজে লিখে এটা কিন্তু ক্লাসে আমরা শেয়ার করতে পারি। তাহলে কিন্তু ক্লাসটা অনেক বেশি প্রাণবন্ত হবে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে সিভিয়ার ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, অর্থাৎ ঢাকা শহরে যে মারাত্মক ট্রাফিক জ্যাম, এটি সম্পর্কে এখানে আমি রাইট চিহ্ন ব্যবহার করে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে রাইট চিহ্ন আমি এখানে ব্যবহার করেছি, ঠিক আছে। তো আমি মনে করেছি যে এটি আমি আসলে পিক করেছি বক্স থেকে। তাহলে আমি আমার মতো করে সাজেশন দিয়েছি, প্রবলেম সলভ করার যে সমস্ত সলিউশন আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ আমি এখানে প্রবলেম সলভার হওয়ার চেষ্টা করছি যে কিভাবে একটা সমস্যার সমাধান করা যায়, একটা সমস্যার কিভাবে সমাধান দেওয়া যায়। অর্থাৎ ভালো প্রবলেম সলভার হওয়ার জন্য
চেষ্টা করছে, তোমরাও চেষ্টা করবে। তাহলে এখানে প্রথমটা যেটা রয়েছে, আমি যেভাবে শুরু করেছি যে আই পিক ওয়ান পিস অফ পেপার ফ্রম দ্য বক্স দ্যাট ইজ রিটেন লাইক দ্যাট সিভিয়ার ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি। আমি বললাম যে আমি বক্স থেকে যে সমস্যাটা তুলে নিয়েছি কাগজের, সেটি হলো সিভিয়ার ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, অর্থাৎ ঢাকা শহরে মারাত্মক ট্রাফিক জ্যাম। এটা আমি আসলে তুলে নিয়েছি, সেটাই আমি ইংরেজিতে ব্যক্ত করলাম। এরপরে আছে ফ্রম দ্য বক্স আই হ্যাভ আইডেন্টিফাইড দ্য প্রবলেম সিভিয়ার ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি। বক্স থেকে আমি যেটা আইডেন্টিফাই করেছি, যেটা চিহ্নিত করেছি, সেটা হচ্ছে ঢাকা শহরে মারাত্মক ট্রাফিক জ্যাম। ওকে, এরপরে আমি এটা সমাধান দেওয়ার চেষ্টা করব যে কিভাবে ট্রাফিক জ্যাম সমাধান, অর্থাৎ এই যে একটা সমস্যা, এই সমস্যার সমাধানটা কিভাবে করা যায়, এটা আমি আসলে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। যেমন এখানে আছে আই হ্যাভ অলরেডি ফাউন্ড আউট দ্য রিজনস বিহাইন্ড দ্য সিভিয়ার ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি। যা আমি ইতিমধ্যে ঢাকা শহরে মারাত্মক জ্যামের পিছনে যে কারণগুলো আছে সেগুলো আমি ইতিমধ্যেই জেনেছি। নাও আই এম গোয়িং টু ন্যারেট দ্য প্রবলেমস ওয়ান বাই ওয়ান। এখন আমি একটা পর একটা সমস্ত সমস্যা বর্ণনা দিতে যাচ্ছি। প্রথমটি হচ্ছে মোস্ট অফ দ্য রোডস আর ন্যারো, অ্যাজ আ রেজাল্ট হোয়েন হেভি ট্রাফিক জ্যাম ইজ সিন দে মুভ ইঞ্চ বাই ইঞ্চ অনলি। যে অধিকাংশ রাস্তাঘাট হচ্ছে সরু, যার ফলে যখন ভারী যানবাহন দেখা যায় তারা এক ইঞ্চি করে অগ্রসর হয়। বি lots of rickshaws and CNG conducted rickshaws are available on the roads, which are mainly responsible for traffic jam in Dhaka city. In addition, there are so many private cars that are also responsible for traffic jam. এখানে বানানটা হবে আসলে সিএনজি, এটা সিএনএস হয়ে আছে। ওকে, তো অনেক রিক্সা এবং সিএনজি চালিত যে রিক্সাগুলো প্রায় রাস্তায় সবসময় দেখা যায়, যেগুলি আসলে ঢাকা শহরে ট্রাফিক জ্যাম সৃষ্টি করার জন্য প্রধানত দায়ী। এছাড়াও অনেক প্রাইভেট কার আছে যেগুলো আসলে ট্রাফিক জ্যাম সৃষ্টি করার জন্য দায়ী। এরপর আছে বাস ড্রাইভার্স অলওয়েজ ভায়োলেট ট্রাফিক রুলস, অ্যাজ এ রেজাল্ট traffic jam occurs. Besides, road accident happens due to the violation of traffic jam. তো বাস চালকও আসলে ট্রাফিক রুলসগুলো অমান্য করে, যার ফলে ট্রাফিক জ্যাম ঘটে। এছাড়াও সড়ক দুর্ঘটনা ট্রাফিক জ্যাম এর নিয়ম না মানার কারণে ঘটে থাকে। অফকোর্স উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সলিউশনস অ্যাবাউট হাউ টু সলভ দ্য সিভিয়ার ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি। তো অবশ্যই আমাদেরকে সমাধান খুঁজতে হবে যে কিভাবে এই মারাত্মক জ্যামটা সমাধান করা যায়। দ্য পসিবল সলিউশনস আর অ্যাজ ফলোস, অর্থাৎ সম্ভাব্য যে সমাধানগুলো নিচে দেওয়া হলো। প্রথম তাহলে কাজটা কি করতে হবে? প্রথম কাজটা করতে হবে দ্য রোডস হ্যাভ টু বি ওয়াইডেন্ড, রাস্তাঘাটগুলো প্রশস্ত করতে হবে। দ্য নাম্বার অফ রিক্সাস হ্যাজ টু বি ডিক্রিজড, অর্থাৎ রিক্সার সংখ্যাগুলো কমাতে হবে। দ্য নাম্বার অফ প্রাইভেট কার্স অলসো হ্যাভ টু বি ডিক্রিজ, অর্থাৎ প্রাইভেট কারের সংখ্যাও কমাতে হবে। দ্য ড্রাইভার্স হ্যাভ টু মেনটেন দ্য ট্রাফিক রুলস ওয়েল, আর চালকদের অবশ্যই ট্রাফিক নিয়মকানুনগুলো ভালোভাবে মেনে চলতে হবে। ইফ নেসেসারি ওভার ব্রিজেস হ্যাভ টু বি কনস্ট্রাক্টেড ইন আ পার্টিকুলার প্লেস হোয়ার ইট ইজ এক্সট্রিমলি ডিরেক্টলি কনস্ট্রাক্টেড, যদি প্রয়োজন হয় তাহলে ওভার ব্রিজগুলো একটা নির্দিষ্ট জায়গায় নির্মাণ করতে হবে যেখানে আসলে নির্মাণ করা প্রয়োজন। দ্য ট্রাফিক সিস্টেম হ্যাজ টু বি মডার্নাইজড, আর ট্রাফিক সিস্টেমটাকে আধুনিকীকরণ করতে হবে। এরপরে আমি উপসংহারমূলক যে সমস্ত কথা বলেছি সেটা হচ্ছে এটা যে if you want to minimize the jam of Dhaka city, it is high time widening the roads. It is high time widening the roads so that all the traffic can move easily. এক কথায় এখানে বলা হচ্ছে যদি আমরা ঢাকা শহরের জ্যামটাকে কমাতে চাই তাহলে এই যে রাস্তাঘাট প্রশস্ত করার কিন্তু এটাই উপযুক্ত সময়, যাতে করে সকল ট্রাফিক সহজে মুভ করতে পারে। এখানে ওয়াইডেনিং একটা গ্রামাটিক্যাল মিস্টেক আমি দেখতে পাচ্ছি, এখানে হবে টু ওয়াইডেন। ইট ইজ হাই টাইম টু ওয়াইডেন দ্য রোড, যা হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর হচ্ছে টু অ্যাকমপ্লিশ দিস ওয়ার্ক এ পার্টিকুলার ডিউরেশন অফ টাইম ইজ নিডেড, অর্থাৎ
এই কাজটি শেষ করার জন্য নির্দিষ্ট সময় একটা প্রয়োজন হয়, বাট আই থিঙ্ক ইফ দ্য গভর্নমেন্ট ট্রাইস হার্ড it is possible to widen all the narrow highway roads within 5 or 6 years. কিন্তু আমার মনে হয় যদি সরকার চেষ্টা করে, এটা সরকারের পক্ষে 5 বা 6 বছরের মধ্যে রাস্তাঘাট মানে প্রশস্ত করা সম্ভব। বাট ইট ইজ ট্রু দ্যাট টু ডু দিস ইজ নট ইজি ইটস নট ইজি অ্যাট অল। অর্থাৎ এটা সত্য যে এই যে কাজটা করা, এখানে টু হবে, এই যে কাজটা করা মোটেই কিন্তু সহজ নয়। ওকে, তাহলে এভাবে তোমরাও কিন্তু চেষ্টা করবে যে, যেমন এখানে আমি একটি সমস্যার কথা হাইলাইট করে লেখার চেষ্টা করেছি, তোমরা বাকি দুটো আছে, অথবা আরও তোমরা তোমাদের মতো করে সমস্যাগুলো ফাইন্ড আউট করে বক্সে ফেলে তারপরে যার যেটা উঠবে সেটা দিয়ে তোমরা সমাধানের চেষ্টা করবে। এরপরে পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে 5.2.2 অ্যাক্টিভিটি আমরা পড়ে নিচ্ছি, আমাদের জন্য কী নির্দেশনা দেওয়া আছে, যে নাও রিফ্লেক্ট অন দ্য স্টেপস you have followed in doing activity 5.2.1 and take the steps you have followed from the given list to solve the problems. Activity 5.2.1 করার জন্য যে ধাপগুলো অনুসরণ করা হয়েছে তা পর্যালোচনা করো এবং নিচে দেওয়া তালিকা সমস্যা সমাধানের জন্য তুমি যে সকল ধাপ অনুসরণ করেছো সেগুলোতে টিক চিহ্ন দাও। আমি 5.2.1 এই যে একটা সমস্যা ফাইন্ড আউট করে সমাধান করার যে চেষ্টা করেছি, আমি কি ধাপ ফলো করেছি দেখো, এখানে এই ধাপগুলো ফলো করেছি কিনা যেটা ফলো করেছি সেটা আমি টিক মার্কস দিয়েছি। আমি অবশ্যই সমস্যাটা আইডেন্টিফাই করেছি, তার মানে এটাতে আমি টিক মার্ক পেয়েছি, অর্থাৎ অন্য বন্ধুরা আমাকে টিক মার্ক দিয়েছে যে আমি সমস্যাটা সমাধান অর্থাৎ ফাইন্ড আউট করতে পেরেছি। এরপরে ফাইন্ড আউট দ্য রিজনস কজিং দ্য প্রবলেম, আর সমস্যাটার যে কারণ সেটাও আমি ফাইন্ড আউট করতে পেরেছি, এটাতে আমি টিক চিহ্ন পেয়েছি। আইডেন্টিফাই দ্য নেসেসিটি টু সলভ দিস প্রবলেম, এই যে সমস্যার সমাধান করার যে প্রয়োজনীয়তা রয়েছে এটা ফাইন্ড আউট করতে পেরেছি, এটাও কিন্তু আমি টিক চিহ্ন পেয়েছি। ফাইন্ড আউট সাম পসিবল সলিউশন টেস্ট, অর্থাৎ এই যে সমস্যাটা ফাইন্ড আউট করার পরে কীভাবে সমাধান করতে হয় এটাও কিন্তু আমি টিক চিহ্ন পেয়েছি। দেন আইডেন্টিফাই দ্য ইফেক্টিভ সলিউশন টু দ্য পার্টিকুলার প্রবলেমস, তো বিভিন্ন সমস্যার যে কার্যকারী যে সমাধান সেটা দিতেও আমি সক্ষম হয়েছি, সেজন্য এখানেও আমার বন্ধুরা আমাকে টিক চিহ্ন দিয়েছে। কনসিডার দ্যাট দ্য সাজেস্টেড সলিউশনস আর রিয়েলিস্টিক অ্যান্ড ইমপ্লিমেন্টেবল, আমি যে সমস্ত সমাধান করার জন্য সাজেস্ট করেছি সেগুলো অবশ্যই বাস্তবধর্মী এবং সেগুলো ইমপ্লিমেন্ট করা যাবে। তো এখানেও আমার বন্ধুরা আমাকে টিক চিহ্ন দিয়েছে। থিঙ্ক অ্যাবাউট দ্য ডিউরেশন অফ টাইম ইট উইল টেক টু সলভ দ্য প্রবলেম, আমি কিন্তু অলরেডি একটা ডিউরেশন দিয়েছি, সেজন্য আমার বন্ধুরা আমাকে এটা টিক চিহ্ন দিয়েছে। কনসিডার হাউ ইট উড লুক লাইক আফটার দ্য সলিউশন হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড, তো আসলে সমাধানটা বাস্তবায়িত করা যাবে এটা আমার কাছে বিবেচনাযোগ্য, এবং এখানেও কিন্তু আমার বন্ধুরা আমাকে টিক চিহ্ন দিয়েছে। তার মানে আমি প্রত্যেকটা স্টেপে ফলো করেছি, যখন আমি একটা সমস্যা পিক করে এটা সমাধান করার চেষ্টা করেছি। তো আমি যদি সবগুলো ইয়েস পাই, এখানে লেখা আছে যে অল দ্য ইয়েসেস অফ দ্য অ্যাবাভ লিস্ট টেল ইউ দ্যাট ইউ আর আ গুড প্রবলেম সলভার, তাহলে আমি কিন্তু ইতিমধ্যে একজন ভালো প্রবলেম সলভার হয়ে গেছে, কারণ আমি সমস্ত স্টেপে টিক চিহ্ন পেয়েছি। যদি অল দ্য নো হয়, যদি সবগুলো নো আসে, তাহলে অবশ্যই বুঝতে হবে আমি অবশ্যই একজন ভালো প্রবলেম সলভার নই। তাহলে অবশ্যই আমাদের সবাইকে এ বেটার প্রবলেম সলভার হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে সেটা করার জন্য কি করতে হবে সেটা আছে, টু বি আ বেটার প্রবলেম সলভার ইউ হ্যাভ টু কনসিডার মেনি থিংস অ্যান্ড ফলো সাম স্টেপস, তোমাকে অনেকগুলো জিনিস বিবেচনা করতে হবে এবং কিছু স্টেপ তোমাকে ফলো করতে হবে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু রাইট আ প্রবলেম সলিউশন টেক্সট অ্যাগেন ইউ নিড টু ফলো সাম স্টেপস, তুমি যদি কিছু প্রবলেম সমাধান সূচক কিছু টেক্সট লিখতে চাও, তো তোমার অবশ্যই কিছু পদক্ষেপ অনুসরণ করা প্রয়োজন। দ্য ফলোয়িং নোটস অন দ্য টেকনিক্স টু রাইট আ প্রবলেম সলিউশন টেক্সট উইল হেল্প ইউ টু বি আ বেটার প্রবলেম সলভার অ্যান্ড আ প্রবলেম সলিউশন টেক্সট। এখন নিচে যে নোটটা দেওয়া আছে, এই নোটটা আসলে তোমাকে খুব ভালো প্রবলেম সলভার হওয়ার জন্য সাহায্য করবে, আর তুমি খুব ভালো সলিউশন অর্থাৎ
প্রবলেম সলিউশন টেক্সটও লিখতে পারবে। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে, আগামী ভিডিওতে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এ পর্যন্ত। সামনে কিছু বানান ভুল হয়েছে এবং গ্রামাটিক্যাল কিছু মিস্টেক হয়েছে লেখার জন্য, সেই জন্য আমি সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। অদূর ভবিষ্যতে একটু চেক করে আমি অবশ্যই সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।